কাশ্মীরে পহেলগাঁওতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। জঙ্গি হানা এবং তাতে পর্যটকদের উপর গুলিবর্ষণ, বাংলার ৩ জন সহ অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে, ভয়ঙ্কর মৃত্যু। এই মৃত্যুতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন, ঘটনার নিন্দা এবং প্রতিবাদ করেছেন। সবচেয়ে বড় কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসন পাশে থাকছেন, রাজ্য সরকার পাশে থাকছে, যে এই মরদেহ ওখান থেকে নিয়ে আসা, পরিবারের হাতে, পরিবার তাদের অনেক আত্মীয় তো মরদেহের সঙ্গে রয়েছেন, চোখের সামনে সব দেখতে হয়েছে। আবার বাড়িতে এখানে কলকাতায় বা তাদের বাড়িতে যেখানে সেখানে উদ্বেগ আর্তনাদ চলছে। ফলে এখানে একটা অন্যতম কাজ হচ্ছে যে এদের ঠিকঠাকভাবে ফিরিয়ে এনে বাড়িতে মরদেহ এবং বাকি আত্মীয়দের পৌঁছে দেয়া। সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, নেতৃত্বে রাজ্য সরকার এবং প্রশাসন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট বলেছেন যে যারা এই হামলা করে, জঙ্গি আতঙ্কবাদী, তাদের জাত ধর্ম হয় না, তারা শুধু আতঙ্ক তৈরি করতে জানে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সাবধানে থাকতে হয় এমন কিছু বিরোধীকে নিয়ে যারা এই ভয়ঙ্কর রাজনীতিতে একটু গা সেঁকে নেন এবং এই ধরনের একটা প্ররোচনা, বিভেদমূলক প্রচার ইত্যাদি করতে থাকেন। কথায় কথায় এখানে বাংলায় পান থেকে চুন খসলে, যে কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই, ৩৫৫ চাই, ৩৫৬ চাই, এইসব দাবি করে বসেন। তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এইবার আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, কাশ্মীরের আইন শৃঙ্খলাটা কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দেখার কথা, দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। কাশ্মীরের এই গোটা বিষয়টা আইন শৃঙ্খলার দায়িত্বে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে এই জঙ্গিদের সম্পর্কে যে সাবধানতা, সতর্কতা, এই গোটাটাই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। এবার এখানে দেখার বিষয় যে বারবার তো স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ হচ্ছেই। পুলওয়ামা থেকে শুরু করে অনেকগুলো ছোট বড় নানা ঘটনা ঘটে গিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে সীমান্ত থেকে পহেলগাঁও এটা কিন্তু অনেকটা দূরত্ব। তাহলে জঙ্গিরা প্রথম কথা সীমান্ত পার করে এসে ঢুকলো, এখানে আশ্রয় নিয়ে রইল কাশ্মীরে কোথাও, তারপরে এতটা পথ তারা ট্রাভেল করলো, তারপর তারা হামলা করলো, এবং ইন্টারেস্টিংলি ওই জায়গায় কোনো পাহারার ব্যবস্থা ছিল না। কেন্দ্রের কোনো রকম কোনো বাহিনীকে দেখা গেল না, কোনোভাবে সেনাবাহিনী নেই, কেন্দ্রীয় বাহিনী নেই, পুলিশ নেই, যেটা ওই এলাকাটা স্বরাষ্ট্র দপ্তরের অধীন, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীন। পাল্টা কোনো গুলিও চলল না। তাহলে এত বড় একটা ল্যাপস, বর্ডারটা পাহারা দিতে ব্যর্থ, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বর্ডার সেটা পাহারা দিতে ব্যর্থ, আবার ভেতরের যে, অর্থাৎ যেখানে এরা আশ্রয় নিয়ে থাকলো, গতিবিধি করলো, এতটা ট্রাভেল করলো, ইন্টেলিজেন্সও ব্যর্থ। আর্মি ইন্টেলিজেন্স ব্যর্থ, প্রতিরক্ষা দপ্তর বুঝবে, কিন্তু ভেতরেরটা পুরোটা স্বরাষ্ট্র দপ্তর, সবগুলোই কেন্দ্রের। স্বরাষ্ট্র দপ্তর তারা বর্ডার থেকে ঢুকে এই জঙ্গিদের গতিবিধি তাদের গোয়েন্দা নেটওয়ার্কে ধরা পড়লো না, এবং যে জায়গাটা একতরফা হামলা হলো সেখানে পাল্টা প্রতিরোধের কোনো রকম কোনো সরকারি এজেন্সি, সরকারি বাহিনী পাল্টা কোনো পদক্ষেপ হলো না, একতরফা হামলা করে চলে গেল। এই যদি এটা পুরো দস্তুর যে যতগুলো এই ফেল করা যেগুলো দেখা যাচ্ছে, সীমান্ত থেকে জঙ্গি ঢুকছে, জঙ্গিরা বারবার হানা দিচ্ছে পুলওয়ামা থেকে শুরু করে, তাহলে এটা যদি স্বরাষ্ট্র দপ্তরের একটা লাগাতার ব্যর্থতা হয়,
তাহলে স্বরাষ্ট্র দপ্তর, যারা বিএসএফ হোক, ইন্টেলিজেন্স হোক, সীমান্ত রক্ষা হোক, সীমান্তের ভেতরে ঢুকে আসার পরে হোক, পর্যটন কেন্দ্রটাকে পাহারায় রাখা হোক, সেটা যদি স্বরাষ্ট্র দপ্তর ফেল করে থাকে এবং স্বরাষ্ট্র দপ্তরেরই ব্যর্থতা, তাহলে এই অপদার্থতার দায়িত্ব নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবিলম্বে ইস্তফা দেবেন না কেন, পদত্যাগ করবেন না কেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে প্রশ্ন তুলছে যে কাশ্মীরে যা ঘটেছে, পুলওয়ামা থেকে শুরু করে পরপর যা চলছে, ছোট বড় বহু ঘটনা ঘটেছে, দেশের সীমান্ত সুরক্ষায় ব্যর্থ, অভ্যন্তরীণ সুরক্ষায় ব্যর্থ, ইন্টেলিজেন্সে ব্যর্থ, সীমান্ত থেকে জঙ্গি ঢোকা রুখতে ব্যর্থ, জঙ্গিদের ভেতরের গতিবিধি ধরতে ব্যর্থ, পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যেহেতু এই জায়গাটি কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের গতিবিধিটাই তাদের দায়িত্ব গোটা বিষয়টা, ফলে এই যাবতীয় অপদার্থতা তার দায়ে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করবেন না কেন? এই প্রশ্নের জবাব বিজেপিকে দিতে হবে, এই প্রশ্নের জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। কেন অমিত শাহ অবিলম্বে পদত্যাগ করবেন না? একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে ইস্তফা দেওয়ার জন্য আর কতখানি অপদার্থতা দেখানো, কতগুলো জীবনের শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করতে হয়? যেভাবে কাশ্মীরে হামলা হয়েছে, এখনো কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্তফা দেননি? কি করছিল কেন্দ্রের বাহিনী যখন সীমান্ত পার হয়ে ঢুকেছে জঙ্গিরা? কি করছিল কেন্দ্রের গোয়েন্দা দপ্তর যখন তারা সীমান্ত থেকে পহেলগাঁও অবধি জায়গাটা মুভ করলো? কি করছে কেন্দ্রের গোয়েন্দা দপ্তর যখন পর্যটকদের ওখানে, এখন ভরা মরশুম, তাদের নিরাপত্তা নেই, শুধু জঙ্গিদের বন্দুকের আওয়াজ শোনা গেল? কই নিরাপত্তার বাহিনীর তো একটা বন্দুকের শব্দ শোনা গেল না। কারা এই সেফ প্যাসেজ দিয়েছে স্বরাষ্ট্র এই জঙ্গিদের? কারা সেফ প্যাসেজ দিয়েছে? এই অপদার্থতা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। কেন সেই অপদার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্তফা দেবেন না? কেন এখনো দেননি? কেন তিনি ইস্তফা দেবেন না? চূড়ান্ত ব্যর্থতার পর ডেড বডিতে মালা দেওয়ার ছবি তুলতে গেছেন। কেন পর্যটকদের যথাযথ নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়নি? কেন সেখানে কেন্দ্রের বাহিনী পোস্টিং ছিল না? কেন সেনা ছিল না? কেন আধা সেনা ছিল না? কেন পুলিশ ডিপ্লয়মেন্ট হয়নি? বর্ডারে কি ব্যবস্থা রাখা হয়েছে? সেখান থেকে পাকিস্তানি জঙ্গি বা যেখানকার জঙ্গি ঢোকে কি করে, ঢুকে থাকে কি করে? ইন্টেলিজেন্স কি করছিল? এতখানি সীমান্ত থেকে পহেলগাঁও পর্যন্ত ট্রাভেল করলো কি করে? ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এই যাবতীয় ব্যর্থতা, অপদার্থতা, যার জন্য এতগুলি নিরীহ মানুষকে জীবন দিতে হলো, ভয়ঙ্কর ছবি দেখতে হলো, দেশকে কয়েকটা জীবন, কয়েকটা পরিবার তছনছ হয়ে গেল, কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্তফা দেবেন না? এর জবাব বিজেপিকে দিতে হবে। বলছি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেরই একটা সফর ছিল ঠিক এই সময়, সেই সফর বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। তারা কি আগাম কোনো খবর ছিল সরকারের? এটা এইভাবে আমাদের বলার বিষয় নয়। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা সবাই দেখেছি একাধিক ভিভিআইপির কাশ্মীর সফরের শিডিউল ছিল ঠিক এই সময়টায়, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। তো এই যে ভিআইপির কাশ্মীর সফর বাতিল করা হলো, তার কেন করা হলো? কোনো কি আশঙ্কা ছিল? তাহলে ভিভিআইপিরা গেলেন না, অথচ নির্দোষ নিরীহ পর্যটকদের সেখানে ঠেলে দেওয়া হলো এবং সেই পর্যটকদের যথাযথ নিরাপত্তার বেষ্টনীতে রাখা হলো না। এই দায়টা কার?
যে ভিভিআইপির কাশ্মীর সফর ছিল এবং বাতিল হয়েছে তার যুক্তিগ্রাহ্য যথাযথ কারণ সকলের সামনে প্রকাশ্যে আনতে হবে, যে কেন শেষ মুহূর্তে হঠাৎ কাশ্মীর সফর বাতিল করা হয়েছে কয়েকজন ভিভিআইপির। আরেকটা বিষয়, 370 ধারা অবলুপ্তির পরে দেখা গেছে যে প্রধানমন্ত্রী বারবার দাবি করেছেন যে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ শেষ হয়ে গেছে। আমরা তো খুব পরিষ্কার দেখলাম, সেই ভিডিও তো রয়েছে, প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু বাকিটা তো স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখতে হবে। প্রধানমন্ত্রীরও তো উচিত এবার স্বরাষ্ট্রমন্ত্রীর কৈফিয়ত চাওয়া। তার কারণ প্রধানমন্ত্রী তো বলে দিলেন যে 370-এর পর উগ্রপন্থীদের কোমর ভেঙে গেছে। তো তাহলে যে বিষয়ের উপর দাঁড়িয়ে, তথ্যের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই বিবৃতি দিয়েছিলেন, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের ক্রিয়াকলাপে দেখা গেল প্রধানমন্ত্রীর কাছে যাওয়া তথ্য, প্রধানমন্ত্রীর বিবৃতি, প্রধানমন্ত্রীর ধারণা সবটাই ভুল। তাহলে প্রধানমন্ত্রীর তো উচিত এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা যে আপনার দপ্তর আপনি কি করছিলেন, এত বড় ফেলিওর হয় কি করে। প্রধানমন্ত্রীর তো উচিত এখন তাকে জিজ্ঞাসা করা আগে যে আমার বিবৃতিকে, আমার বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে গেল, এর জন্য দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক, ফেল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন তিনি এখনো চেয়ারে বসে থাকবেন? একটা ব্যাখ্যা যেটা করছেন শুভেন্দুবাবুর কথাতে উঠে এসছে, সেটা হচ্ছে হিন্দুদের বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে। এবং দেখুন, যারা আতঙ্ক ছড়ায় তাদের কোনো জাতপাত বলে কিছু হয় না, যেটাই হয়েছে উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা দেওয়ার প্লট। এবং আমরা যে তালিকা পেয়েছি মৃতের, তার মধ্যে কিন্তু মুসলিম ধর্মাবলম্বীও রয়েছেন। দুই, যারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে গুলিবিদ্ধ আক্রান্তদের সাক্ষাৎকার শুনছি, সেখানে একাধিক ব্যক্তি বলেছেন, একাধিক ব্যক্তি, যে আততায়ীরা অদৃশ্য, মানে চারপাশের গাছপালার আড়াল থেকে গুলি চালাচ্ছিল, এলোপাতাড়ি গুলি চলেছে, তাদেরকে আমরা চোখে দেখতে পাইনি, এরকম সমস্ত তো সাক্ষাৎকার আপনারাই প্রচার করছেন। ফলে আমাদের পরিষ্কার কনক্লুশন সেটা হচ্ছে বিজেপির ভুল নীতি, বিজেপির মিসহ্যান্ডলিং of the situation, failure of intelligence, failure of central home ministry, এই ঘটনাগুলোর জন্য ঘটেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে আতঙ্কবাদীদের কোনো জাত ধর্ম হয় না। মৃতের তালিকা আজকে যেটা প্রকাশিত হয়েছে সেখানে তো আমরা মুসলিমদেরও দেখতে পাচ্ছি, মুসলিম নামও রয়েছে। আরেকটি বিষয়, কাল সন্ধ্যের পর গোটা পহেলগাঁও মোমবাতি মিছিল করে রাস্তায় নেমেছিল, সেখানে কিন্তু মুসলিমরাও ছিলেন, তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন, ট্যুরিস্ট হামারা জান হ্যাঁ, আমাদের অর্থনীতি, আমরা মেহমানবাজি করি, বাইরের থেকে মানুষ আসেন, আমাদের এখানে থাকেন, আমাদের এখানে ঘোরেন, আমাদের রুটি রুজির ব্যবস্থা করেন। আজকে এই মেহমানদের সঙ্গে যে গদ্দারি হয়েছে আমরা তার নিন্দা করছি। কারা মিছিল করেছেন? পহেলগাঁওয়ের মুসলিম সমাজই মিছিল করেছেন। ফলে আতঙ্কবাদের জাত ধর্ম হয় না, মৃতের তালিকায় মুসলিম নামও আছে। এটাকে কেন্দ্র করে গোয়েন্দা ফেলিওর, স্বরাষ্ট্র দপ্তরের ফেলিওর ঠেকিয়ে তার থেকে নজর ঘোরাতে যারা সাম্প্রদায়িক একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন বা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন, বোধহয় সেটা ঠিক হচ্ছে না। বলছি যে এই গোটা ঘটনার পর প্রচুর পর্যটক শুধু ওয়েস্ট বেঙ্গলে না বিভিন্ন জায়গায় আটকে রয়েছে, মিনিমাম যে ফেয়ার অন্তত এই এয়ার সার্ভিসে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান চলাচল দপ্তর এটা করছেটা কি? কেন্দ্রীয় সরকার কি করছে বসে? একটা সরকার আছে? ওই ভয়ঙ্কর ঘটনার পর পর্যটকরা আতঙ্কে ফিরে আসতে চাইছেন এবং ফিরতে গিয়ে তারা আটকে যাচ্ছেন। বিমান ভাড়া দেখেছেন? শ্রীনগর থেকে কলকাতা একটি ফ্লাইটের দেখলাম ৮১,০০০ টাকা পর্যন্ত ফেয়ার উঠেছে। ৮১,০০০ টাকা।
কেন্দ্রীয় সরকার একটা সাধারণ মানুষ পরিবার নিয়ে ঘুরতে গেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফেলিওরে, এবার মানুষ ফিরে আসতে চাইলে তার ব্যবস্থা করবেন না? স্পেশাল ট্রেন দেবেন না? বেসরকারি বিমান সংস্থাগুলোকে বলবেন না প্রাইসটা কন্ট্রোল করবেন না? 40,000 টাকা, 50,000 টাকা, 81,000 টাকা শ্রীনগর থেকে কলকাতা ফ্লাইট ভাড়া উঠে যাচ্ছে, কে কাটবে? পরিবার নিয়ে যদি 2-3 জন গিয়ে থাকেন, এক একজনের 81,000 টাকা হলে বুঝতে পারছেন কি হবে? লোককে প্রাণটা রক্ষা করার ক্ষমতা আপনাদের নেই, তাকে ফিরে আসার ব্যবস্থাটাও আপনারা করতে পারছেন না। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের একটা টোটাল মিসম্যানেজমেন্ট চলছে ওখানে, সেগুলো ঠেকানো উচিত। হোটেল ভাড়া 50,000-এর উপর চাওয়া হচ্ছে। স্বাভাবিক, হোটেল ভাড়া বেড়ে গেছে, ওই জায়গাটা পুরো অ্যাডমিট, ওটা তো কেন্দ্রকে দেখতে হবে, ওই জায়গাটাকে তো কেন্দ্রকে দেখতে হবে। তো সেখানে যে মানুষ থাকতে চাইছেন হোটেল ভাড়া বেড়ে যাচ্ছে, যে মানুষ খেতে চাইছেন খাবারের দাম বেড়ে যাচ্ছে, যে মানুষ ফিরতে চাইছেন ট্রেনের টিকিট পাচ্ছেন না, যে মানুষ ফিরতে চাইছেন গাড়ি অস্বাভাবিক রেট, যে মানুষ ফিরতে চাচ্ছেন প্লেনে বিভৎস ভাড়া, মানুষ ফিরবে কিভাবে পরিবারটাকে নিয়ে? এটা কেন্দ্রীয় সরকার দেখছেন না? আর একটা প্রশ্ন হচ্ছে বলছি, এসএসসি চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে রয়েছেন, তবে ভিড়টা একটা কম, অনেকে হয়তো স্কুলেও যোগ দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যা বলেছেন, এসএসসি এই চাকরিহারা যারা বিপদগ্রস্ত, মাননীয় শিক্ষামন্ত্রী যা যা বলেছেন, তাতে তারা সবাই অনুভব করছেন যে ঘটনা ঘটে রয়েছে রাজ্য সরকার তার আইনি লড়াই দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আইনি লড়াই দিচ্ছেন। সেখানে এমন কিছু করা ঠিক নয় যাতে রিভিউ পিটিশন বা ইত্যাদি আইনি পথটা বিঘ্নিত হতে পারে, কিন্তু প্ররোচনা দিচ্ছে অন্য লোকেরা, তাদের পাশ থেকে সরে গেছেন মূলত যারা যাদের এই যন্ত্রণাটা রয়েছে। কিছু লোক, কিছু বহিরাগত, কিছু নির্দিষ্ট পার্টির, কিছু ওই যে অন্য আন্দোলন যারা করে ওই সিপিএম ঘেঁষা লোকজন, তারা কিছু রয়েছে। এর বাইরে সাধারণ শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখে, আস্থা রেখে অনেকেই স্কুলে ফিরছেন, অধিকাংশ স্কুলে ফিরছেন, এবং বহিরাগত ঢুকিয়ে, আর সিপিএম তো দ্বিচারিতা করছে। কালকে তো ওদের কে আগুন পাখি না কী সব, তারা সব রাত্রেবেলা বেড়াতে গেছিল। ওদিকে সিপিএমের উকিলরা বলবে যে আমরা এদের চাকরি খাবো, এদের চাকরি চলে যাবে। আবার সিপিএমের নেতা নেত্রীরা ওখানে ভালো সাজতে যাচ্ছেন, গো ব্যাক বলে বার করে দিয়েছে, ঠিক কাজ করেছে। আরে সিপিএম তো ওখানে গিয়ে ত্রিপুরায় তো এসব করেছে, ত্রিপুরায় তো গোটা প্যানেল বাতিল হয়েছে। যাক না সিপিএম তাদের সামনে গিয়ে দাঁড়াক, সেখানে তো সিপিএম পালিয়ে গেছে। এখানে তো মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে জটটা খোলার জন্য, এদের পাশে দাঁড়িয়ে জটটা খোলার চেষ্টা করে যাচ্ছেন, তাতেও আপনাদের সহ্য হচ্ছে না, সেইখানে আপনারা রাজনীতি করছেন। থ্যাংক ইউ। চল, তাতে কি আছে? বলো তা